দেশের অন্যতম ইসলামী রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের লেখক হিসেবেও বেশ পরিচিত। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে সক্রিয় ছিলেন খেলাফত মজলিসের এই নেতা। তবে তার প্রতিবাদী কণ্ঠ থামাতে নানাভাবে হয়রানি ও নির্যাতনের পথ বেছে নেয় আওয়ামী সরকার। 2021 সালে দেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী প্রতিবাদ বিক্ষোভের জেরে গণহারে গ্রেপ্তার নির্যাতনের শিকার হন দেশের প্রতিবাদী আলেম ওলামা। সেই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই গ্রেপ্তার আতঙ্ক নিয়ে চলাফেরা করতেন আব্দুল কাদের। তাতে শেষ পর্যন্ত গ্রেপ্তার এড়াতে পারেননি তিনি। বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করে সহিংসতার বিভিন্ন মামলায় জড়িয়ে 4.5 মাস জেলবন্দি করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন করা হয় হেফাজতে ইসলামের এই নায়েবে আমিরকে। অ্যারেস্ট হব এবং আমি বাসা বদল করে আমার মেয়ের বাসায় গেলাম। যেদিন গেলাম এরপরে আমার একটা প্রোগ্রাম ছিল অনলাইনে, প্রোগ্রামটা শেষ করলাম সেদিন এবং সবাইকে আমি বললাম যে গ্রেপ্তার কপালে থাকলে হতেই হবে, এটা অ্যাভয়েড করে যাবে না। এবং আমাদের আগে যারা ছিলেন, আমাদের আন্দোলন যারা ইসলাম আন্দোলন করেছেন, যারা বড় ইমাম সাহেবরা ছিলেন, এরা সবাই জেলখানায় ছিল। এমনকি একজন পাওয়া যাবে না যে উনি জেল খাটেন নেই। জেলখানা হচ্ছে আমাদের ঐতিহ্য। আমাদের এখানকার আলেমরা বা আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা সবাই জেল খেটেছেন। কাজে এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। রমজান মাসে ইফতার সামনে নিয়ে বসা অবস্থায় 70 বছর বয়সী এই ইসলামী চিন্তাবিদকে ধরতে আসে সাদা পোশাকধারী পুলিশ। এতে বাসার সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে সামান্য ইফতারের সুযোগ দেওয়ার পর তাকে ধরে নিয়ে যাওয়া হয় সোজা মিন্টু রোডের ডিবি অফিসে। সেখান থেকে তাকে পাঠানো হয় একটি গারদ রুমে। সেই রুমে আগে থেকেই হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতা ছিলেন। এরপর শুরু হয় দুর্বিষহ জীবনযাপন। একটা রুমে আমরা থাকলাম 12 জন। আমেশ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন সেখানে। রোজার দিন, প্রচণ্ড গরমের দিন, ফ্যান একটা বাইরে একটা ফ্যান লাগানো ছিল, এ দরজা দিয়ে যা যায় তাই। দুর্বিষহ জীবন, কিছু করার ছিল না। মানে 12 জন এইরকম একটা রুম বা এক সামনে বড় হতে পারে, এই জন্য 12 জন ঘুমাতে হয়। কীভাবে ঘুমাবে? তা আমরা ঘুমাতাম কীভাবে? একজনের মাথা একজনের পা, এইভাবে আমরা ঘুমাতে বাধ্য হতাম আর কি। আর বাথরুমটা ছিল একটা বাথরুম ছিল। তো 12 জন লোকের জন্য একটা বাথরুম, তাও বাথরুমটা দরজাবিহীন। এমনি একটা শেড দেওয়া ছিল, দরজা ছিল না। হেফাজতে ইসলামের এই শীর্ষ নেতা বলেন, গ্রেপ্তারের পর ডিবিতে এনে তার বিরুদ্ধে 2021 সালের সহিংসতার একটি মামলা দেয়া হয়। সেই মামলায় পরের দিন আদালতে তুলে 5 দিন রিমান্ড চায় পুলিশ। আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। আদালতে তোলার সময় কয়েকজন পুলিশ তাকে হ্যান্ডকাপ পরায়। এভাবে যতবারই আদালতে তুলেছে ততবারই হ্যান্ডকাপ পরানো হয় তাকে। জিজ্ঞেস করেছে মূলত অর্থের উৎস কি। আমি থেকে বলছি উৎস তো আপনার ভালো জানার কথা, এবং যারা উৎস জানার কথা তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না, তারা ঘুরে বেড়াচ্ছে। আর আমরা যারা কেউ জানি না এদেরকে ধরে নিয়ে আসছেন। তারপর বললাম যে কত অর্থ লাগবে দল করার জন্য? হেফাজত করার জন্য অর্থের প্রয়োজন হয় না। যে কোনো জায়গায় গেলে এমনি লোকরা আসে, সবাই কমিটি থাকতে চায়। রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় খেলাফত মজলিসের এই নেতাকে। প্রথমে নেওয়া হয় কেরানীগঞ্জের কারাগারে। সেখানে 24 ঘন্টা আটকে রাখা হতো লকআপে। সাধারণ অন্য বন্দীদের মতো বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হতো না। সেখান থেকে রোজার ঈদের আগে পাঠানো হয় কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে। সেই কারাগারেই পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই ঈদ কেটে যায় তার। তারপরও প্রথম আমাদেরকে বেরোতে দেওয়া হতো না। এরপর অনেক দেন দোবার করে কিছু তো নিজের পড়ে যাতে একটা সময় ঠিক করা হলো যে আপনারা এই সময় থেকে সময় আপনারা এই ফ্লোরে যাওয়া আসা করতে পারবেন। আমরা তখন নামাজ পড়তাম ওই ফ্লোরে, নামাজও 3 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। 3 ওয়াক্ত না, যখন না আসর নামাজ। মাগরিবের সময় পড়া যেত না, মাগরিবের মধ্যে আমাদের ঢুকে যেতে হতো লকআপে, তখন তালামে দেওয়া হতো। এবং সারা রাত লাইট জ্বলতো। এটাকে বড় সমস্যা আমার জন্য ছিল, কারণ লাইট তাহলে আমি ঘুমাতে পারি না। আগে থেকে কিডনি সমস্যা ছিল এই আলেমের। কারা নির্যাতনে সেই সমস্যা আরো বেড়ে যায়। এভাবে 4.5 মাসের মতো কাটিয়েছেন জেলে। এতে পর্যাপ্ত চিকিৎসার অভাবে ড্যামেজ হয়ে যায় তার কিডনি।
আহমদ আব্দুল কাদের বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময় তার উপর ব্যাপক জুলুম নির্যাতন হয়েছে। গ্রেপ্তারের সময় একটি মামলা দেয়া হলেও পরে জেলখানায় থাকা অবস্থায় একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিছু মামলা 2013 সালের শাপলা চত্বরের ঘটনার, অনেকগুলো ছিল 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের সময়কার। হাটহাজারীতে ছাত্র মারা যাওয়ার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। আওয়ামী আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে নানা ধরনের বাধা উপেক্ষা করে কার্যক্রম পরিচালনার কথা জানান এই আলেম। মানে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কাজ তো সব দলই সাফারের। মিছিল করা বলেন, মিটিং করা বলেন, সবারই তো বাধা দিয়েছে তারা। তারপর আমরা দ্রুতভাবে চেষ্টা করেছি, কিন্তু বাধা থাকা সত্ত্বেও আমরা কিছু করার চেষ্টা করেছি, তো বাধা অব্যাহত হয়েছিল। আব্দুল কাদের বলেন, 2021 সালে শাপলা চত্বরে আলেম ওলামাদের ওপর সবচেয়ে বড় জুলুম নির্যাতন হয়েছিল। তার দাবি, সেখানে কমপক্ষে 200 লোক মারা গেছে। জুলুমটা হয়েছে একদম নিরীহ লোকদের উপরে, এবং অনেক বাচ্চা কাচ্চা সেখানে ছিল। এই জুলুম গভর্নমেন্ট স্বীকার করছে না যে তারা মানুষ মেরেছে, কিন্তু আমাদের হিসাবে অথবা সরকারি হিসাবেও বেসরকারি হিসাবে আসছে যে কমপক্ষে তারা 200 লোক মারা গেছে। আর এমনি বেসরকারি বিভিন্ন সূত্রে তো আমরা জানি যে বেশ অনেক লোক মারা গেছে। তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলনে হত্যাযজ্ঞ চোখের সামনে ঘটেছে। যে দেশের প্রধানমন্ত্রী তার ক্ষমতায় থাকার জন্য 2000 মানুষ মেরে ফেলতে পারে, 20 থেকে 30,000 মানুষকে পঙ্গু করতে পারে, এটা তো ক্ষমার অযোগ্য অপরাধ। যার সম্পর্কনা করা হয় তাহাজ্জুদ গুজার, নিয়মিত কোরআন তেলাওয়াতকারী, কেমন এগুলো এ তো আমাদের বিভিন্নভাবে প্রচারণা করা হয়েছে। এটা আল্লাহ ভালো জানে, আমি কেউ কত মন্দ বলতে চাই না। তবে কর্মকাণ্ড যা বাস্তব জগতে আলেমদের অত্যাচার করা, সাধারণ লোককে গ্রেপ্তার করা, মামলা দিয়ে হ্যারাস করা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জেলখানে ঢুকানো, এই কাজটা করার পরে যদি কেউ বলে যে আমি আল্লাহকে ভয় করি, বিশেষ করে তো কষ্ট হয়। বলতে কারো মনে কথা আমি জানি না, তবে এটা মানুষের তো বাহ্যিক দিকে বিচার করতে পারি আমরা। বাহ্যিক দিক থেকে তিনি ইসলামের খোঁজ তারা উপর করেন নাই। আলেম নির্যাতনের এই ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। বোধ বিশ্বাস যেন ওই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়, ওই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়। ইসলামকে বিভৎস রূপে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা, পার্টিকুলারলি বিশেষের সামনে ইসলামকে কয়েকজন বারবার নাটক সাজিয়ে কয়েকজন জঙ্গি ধরা, আবার এই পাশ থেকে আরেক জেলা কয়েকজন জঙ্গি ধরা, রেড অ্যালার্ট জারি করে এই ধরনের নাটকগুলো একাধিকবার ঘটিয়ে বিশ্বের সামনে ইসলামকে ওইভাবে উপস্থাপন করা, যার লাস্ট টার্গেটটা হলো যে আমি ছাড়া এই বিষয়গুলিকে কন্ট্রোল করার আর কেউ নেই। তারা একটা জিনিস লক্ষ্য করত যে এই বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলামিক ব্যক্তি যাতে এখানে পপুলার হতে না পারে, জনপ্রিয় হতে না পারে। কারণ আধিপত্যবাদ জানতো যে এই বাংলাদেশকে রক্ষা করার শক্তি দুটো শক্তি এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। একটা হলো সেনাবাহিনী, আর একটা হলো ইসলামিক যেই মানুষের জাগরণ, ইসলামিক শিক্ষা, ধর্মপ্রাণ যে অস্তিত্ব মানুষের মনোজগতে আছে। আহমদ আব্দুল কাদের বলেন, কারামুক্তির পরও পরিস্থিতি স্বাভাবিক ছিল না তার। দলীয় কার্যালয়ে গেলে সেখানে গোয়েন্দারা বসে থাকতেন আগে থেকেই। তবে ওই পরিস্থিতিতেই কারামুক্তির সপ্তাহখানেক পর স্বাভাবিক কার্যক্রম শুরু করেন। জুলাই বিপ্লবের পর সাধারণ নাগরিকদের মতো আলেম ওলামারাও খুব স্বস্তিতে আছেন বলেও জানান তিনি। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।